তো চলে এসেছি আজ একটা নতুন ডেমো ক্লাস নিয়ে। ক্লাস 10-এর 2 নম্বর চ্যাপ্টারের একটা ছোট্ট পার্ট, সেটা হচ্ছে 19 শতকের শিক্ষা। এই 19 শতকের শিক্ষা, এই 19 শতকের শিক্ষার মধ্যে দুটো পার্ট, একটা হচ্ছে প্রাচ্য আর একটা হচ্ছে পাশ্চাত্য। ঠিক আছে, তো আমরা যেরকম প্রথম থেকে বলি যে ইতিহাস পড়লে আগে বেস পড়তে হবে, তারপর হাই লেভেলে ওঠা যাবে, নাহলে কোনোদিনই ওঠা যাবে না। সেই জন্য প্রথম আমরা শুরু করছি তাহলে আজকে 19 শতকের শিক্ষা। 19 শতকের শিক্ষা, এই 19 শতকের শিক্ষা জানার আগে আমাকে কিছু আরো আগে জানতে হবে। কখন জানতে হবে? যখন ব্রিটিশরা ভারতবর্ষে এসেছিল, সেই সময়কার কিছু তথ্য আমাকে জানতে হবে। তারপর আমরা আস্তে আস্তে 19 শতকের শিক্ষার দিকে যাব। যখন ভারতবর্ষে ব্রিটিশরা এলো, ঠিক সেই সময় ব্রিটিশরা এসে দেখলো যে ভারতবর্ষের শিক্ষাক্ষেত্রে কোন রকমের উন্নতি বা আধুনিকত্ব নেই, বা নিত্য নতুন কোনো শেখার কোনো আগ্রহ নেই কারোর মধ্যে। ঠিক আছে, কি শেখানো হতো? ধার্মিক নীতি, সামাজিক নীতি, বাংলা, ব্যাকরণ, সংস্কৃত, ধার্মিক বই, এইসবগুলো শেখানো হতো। কিন্তু কোন রকম যে আধুনিকত্বের জিনিসগুলো শেখানো দরকার, যেগুলো থেকে মানুষ শিখলে মানুষ কিছু করতে পারবে বা উন্নতির পথে এগোবে, সেইগুলো কি করা হতো? শেখানো হতো না, বা সেগুলো থেকে দূরে সরানো হতো, বা জানতো না অনেক কিছু। তখন ব্রিটিশরা ঠিক করে যে ভারতবর্ষের মধ্যে পাশ্চাত্য শিক্ষা বা বিদেশি শিক্ষা আনতে হবে। একটা ছোট একটুখানি জিনিস একটু ক্লিয়ার করে দিই, যে প্রাচ্য এবং পাশ্চাত্যের মধ্যে পার্থক্যটা কি। সোজা সাপটা বুঝতে গেলে প্রাচ্য হচ্ছে ঘরের শিক্ষা বা দেশের শিক্ষা, আর পাশ্চাত্য হচ্ছে বাইরের শিক্ষা বা বিদেশি শিক্ষা। তাহলে ঘরের শিক্ষা কোনগুলো? যেইগুলো প্রথমে বলা হয়েছে, যে ওই সাংস্কৃতিক, ধার্মিক শিক্ষা, এইগুলো হচ্ছে তোমার প্রাচ্য শিক্ষা। তাহলে পাশ্চাত্য কোনগুলো? বিদেশি শিক্ষা, যেগুলো বাইরে থেকে এসছে, বাইরেকার শিক্ষা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল। ঠিক আছে, এইগুলো হচ্ছে পাশ্চাত্য শিক্ষা। এবার যখন ব্রিটিশরা দেখলো যে এরকম হয়েছে, তখন তাদের মনোভাব একটা চেঞ্জ হলো, যে এই ভারতবর্ষকে পাশ্চাত্য শিক্ষা দিতে হবে। তখন তারা তিনটে জিনিস মাথায় ভাবলো, তিনটে না দুটো জিনিস মাথায় ভাবলো, যে প্রথম, যদি আমরা এই দেশে পাশ্চাত্য শিক্ষা অগ্রসর করি বা রাখি, তাহলে এই দেশের মানুষেরা পরবর্তীকালে বুদ্ধিজীবী হয়ে উঠবে, এবং বুদ্ধিজীবী হয়ে ওঠার পরেই তারা কি করবে? স্বাধীনতার জন্য আন্দোলন করতে শুরু করবে। সেই জন্যে প্রথমে এই দেশেতে এই ইংরেজরাও পাশ্চাত্য শিক্ষা বিস্তার করতে চেয়েছিল না। কি করতে চেয়েছিল? তারা দেখেছিল যে এইখানে ধার্মিক বা ধর্ম নিয়ে প্রচুর পরিমাণে আগ্রহ লোকের, সেই জন্য এখানেতে ধার্মিক কিছু করা দরকার। সেই জন্য 1781 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংয়ের নেতৃত্বে কলকাতা মাদ্রাসা স্থাপন করা হয়েছিল। এবং এখানে কি করানো হতো? এখানে মূলত যে মুসলমানদের যে ধার্মিক যে শিক্ষাটা, সেই শিক্ষাটাই কলকাতা মাদ্রাসার মাধ্যমে কি করা হতো? দেওয়া হতো। এরপর হচ্ছে যে ওয়ারেন হেস্টিংস হলো, এবার হচ্ছে যে উইলিয়াম জোন্স এই উইলিয়াম জোন্স এর নেতৃত্বে কি তৈরি করা হলো? 1785 খ্রিস্টাব্দে কি তৈরি হলো? এশিয়াটিক সোসাইটি তৈরি করা হলো।
তৈরি করা হলো। এর মাধ্যমে কি করা হলো, এই যে এইগুলো করা হয়েছে, এইগুলোর মাধ্যমে দেশের যে শিক্ষাটা, মেন শিক্ষাটা বা ধার্মিক শিক্ষা, সামাজিক শিক্ষা, এই যে শিক্ষাগুলো আছে, এই শিক্ষাগুলোকে এই সংস্থাগুলো তুলে ধরতো, আর অন্য কিছু নয়। তারপর আস্তে আস্তে যখন যত দিন গড়াতে লাগলো, তখন ব্রিটিশরা আমাদের দেশে রাজ করার জন্য বিভিন্ন রকমের কর্মচারী লাগতো এবং সৈনিক লাগতো। এবং এই কর্মচারীদেরকে রাখার জন্য কি করতে হবে, তাদের মতো এডুকেটেড হতে হবে, তবে তারা কর্মচারীদেরকে রাখতে পারবে। এরকম ভাবা চিন্তা শুরু হলো। এবং তাহলে ব্রিটিশ সরকার আমাদের দেশে এসে আমাদের দেশের লোকেদেরকে কর্মচারী হিসেবে রাখবে, এটা ভেবেছে। এবং এটা ভাবার পরেই তারা কি করলো, তারা ভাবলো যে হ্যাঁ, এদের দেশের মানুষকেই শেখাবো, এদের দেশের মানুষকেই পাশ্চাত্য শিক্ষা শেখাবো বা আমাদের আধুনিক শিক্ষা শেখানো হবে। সেই জন্য 1813 খ্রিস্টাব্দে 1813 খ্রিস্টাব্দে এই খ্রিস্টাব্দে ব্রিটিশ মানে ইংল্যান্ড থেকে একটা আইন পাস করা হলো, সেই নামটা হচ্ছে চার্টার অ্যাক্ট। 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট। এর মাধ্যমে কি বলা হয়েছিল, এর মাধ্যমে বলা হয়েছিল যে ব্রিটিশ সরকার ভারতের মানুষদেরকে ইংরেজি শিক্ষা শেখাবে বা পাশ্চাত্য শিক্ষা শেখাবে। তার জন্য ব্রিটিশ সরকার প্রতি বছর 1 লক্ষ টাকা করে বরাদ্দ করবে। কত লক্ষ? 1 লক্ষ। 1 লক্ষ টাকা করে বরাদ্দ করবে। কিন্তু এই যে 1 লক্ষ টাকাটা, এই 1 লক্ষ টাকাটা ভারতবর্ষে এসে পৌঁছাতো না। এখন যেমন কিছু টাকা ওপর থেকে বাড়ালে কিছুতে আস্তে আস্তে হাফ হয়ে যায়, ঠিক আছে, হাফেরও কম হয়ে যায়, ঠিক সেরকমই এই যে টাকাটা 1 লক্ষ টাকাটা ইংল্যান্ড থেকে পাঠানো হতো, সেটা কিন্তু ভারতবর্ষে আসতো না। এই জন্য যাতে ভারতবর্ষের মানুষেরা শিক্ষিত হয়ে উঠতে পারে, সেই জন্য এই ঘটনাটার পর 1823 খ্রিস্টাব্দে একটা কমিটি গঠন করা হলো। হয়েছে। কমিটিটার নাম হচ্ছে জনশিক্ষা কমিটি। এই কমিটির কি কাজ হবে? এই কমিটির কাজ হচ্ছে যে ভারতের প্রতিটা অলি গলিতে ঠিকঠাক ভাবে শিক্ষা পৌঁছে দেয়া। এর হচ্ছে এটা কাজ, বাস্তব শিক্ষা পৌঁছে দেয়া। এবং এই কমিটিটা যখন কলকাতাতে যখন একটা সংস্কৃত কলেজ স্থাপন করার চিন্তা ভাবনা নিয়ে কলকাতায় আসে এই কমিটির লোকেরা, তখন রাজা রামমোহন রায় এই জনশিক্ষা কমিটির একজন সদস্য আমস্টারডাম এই আমস্টারডামকে একটা কি করেছিল, চিঠি লিখেছিল যে আপনারা আসুন আমাদের এখানে, এসে আপনাদের দেশের শিক্ষাটাকে প্রচার করুন, এটা করেছিল। এবার এই জনশিক্ষা কমিটির মাধ্যমে আস্তে আস্তে এর হাত ধরেই ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষা প্রবেশ করে। এবং এই জনশিক্ষা কমিটি যখন শিক্ষা পুরোপুরি চালু করবে, সেরকম মানে সময়ে একজনকে প্রধান করলো। প্রধানটার নাম হচ্ছে প্রধানটার পদ হচ্ছে সভাপতি। এই সভাপতি ছিলেন হচ্ছে, কে ছিলেন? সভাপতিরা ছিলেন হচ্ছে তোমার মেকলে। এই যে মেকলে কে ছিল? মেকলে ছিলেন হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং। এই লর্ড উইলিয়াম বেন্টিং এর আইন সচিব, মানে বিভিন্ন রকমের আইনি যে পরামর্শ দেয়, তাকে আমরা কি বলবো? আইন সচিব বলবো। এই আইন সচিব কে কি করা হলো? জনশিক্ষা কমিটির সভাপতি করা হলো মেকলেকে। এবার এই মেকলে যখন এই জনশিক্ষা কমিটির সভাপতি হলেন, ঠিক সেই সময়
তিনি দেখলেন যে ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থা সেটা পুরোপুরি একদম নিকৃষ্ট মানের, এবং তিনি বলে উঠলেন, কি বলে উঠলেন, যে আমাদের ভারতবর্ষের শিক্ষা শুধু একমাত্র ধার্মিক শিক্ষা দেয়া হয়, অন্য কোনো শিক্ষা দেয়া হয়নি, যেটাকে আমরা পরবর্তীকালে মেকলে মিনিট বা মেকলের প্রতিবেদন বলে থাকি। এবং এই যে মেকলে, এই যে জনশিক্ষা কমিটির সভাপতি হওয়ার পর সে কি করেছিল, তার একটা ব্যবস্থা স্থাপন করেছিল, ব্যবস্থা বা এটাকে আমরা বলি তার বক্তব্য রেখেছিল, ঠিক আছে, সেটাকে আমরা মেকলের প্রতিবেদন বলি। এবং মেকলে আর একটা জিনিস করেছিল, যেটাকে আমরা মেকলের চুইয়ে পড় নীতি বলা হয়। চুইয়ে পড় নীতি মানেটা কি? মানেটা হচ্ছে যে ধরো এখান থেকে জল ঢালা হলো, ঢালটা এরকম, তাহলে জলটা এখান থেকে নিচে থেকে আসবে, এরকম জায়গাতে পড়বে, ঠিক আছে, ঠিক সেরকমই এটা হচ্ছে চুইয়ে পড়া নীতি। তিনি ভেবেছিলেন যে যখন পাশ্চাত্য শিক্ষা ভারতবর্ষে এন্ট্রি করলো, ঠিক সেই সময় সেই পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করার জন্য ভারতের সমস্ত রকম স্তরের মানুষেরা আগ্রহ ছিল না। ধরো কোনো কিছু এলো, ধরো কোভিড-19 যে ভ্যাকসিনটা, সেই ভ্যাকসিনেশনটা যখন হলো, সরকার ঘোষণা করলো যে ভ্যাকসিন দেওয়া হবে, হলো, কিন্তু আমাদের যে লোকেরা, চাষিবাসী লোকেরা, গ্রামে খাটা মজুরিরা, তারা কি ভাবলো, সব কিছু ভ্যাকসিনেশন নিতে হবে না, এসব কিচ্ছু নিতে হবে না। কিন্তু যারা শিক্ষিত, যারা চাকরি করে, যারা বিভিন্ন রকমের ব্যবসা করছে, শিক্ষিত হয়ে চাকরি ফাকরি করছে বা উঁচু কর্মচারী, তারা কি করলো, তারা শিক্ষিত, তারা জানে যে এটা নিলে এরকম উপকার হবে, ঠিক আছে, তাহলে তারা নিতে গেল। এবং তাদের কয়েকজন আরো বন্ধু ছিল ছোটবেলার, তারা চাষবাস করে আর তারা চাকরি পেয়ে গেছে, বড়রা, ওরা ভ্যাকসিন নিয়েছে। ওরা কি করলো, ওরা গিয়ে বলছে, ওই রাম ভ্যাকসিন নিয়েছিস? বলছে কেন ভ্যাকসিন নিতে হবে, কেন ভ্যাকসিন নিতে হবে না, ভ্যাকসিন না নিলে বাঁচবি কি করে? তার এবার গুণাগুণগুলো বললো। তখন রাম বলছে, না যে বলছে তাহলে তো ঠিকঠাক গিয়ে বলছে। তখন রাম কি করলো, ভ্যাকসিন নিতে গেল কোনো জায়গাতে। তাহলে কি হলো, উঁচু তলা থেকে কি হলো, নিচু তলার দিকে প্রবেশ করে গেল। মেকলে সেরকম ভাবে বুঝতো যে যখন ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষা এন্ট্রি করলো, সেই সময় সমস্ত স্তরের মানুষেরা পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করার মতো আগ্রহ ছিল না, একমাত্র উঁচু স্তরের মানুষেরাই এই পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করত। এবার মেকলে কি ভাবলো, যে যেখানে ওরা গ্রহণ করছে, তাহলে এরা কেন গ্রহণ করবে না, বা কি করে গ্রহণ করানো যায়? তখন ভাবলো যে অনেক তো বড় বড় মানুষ আছে, সেই বড় বড় মানুষদের কাজের লোক আছে, বা তাদের কাজের লোক বা আত্মীয় স্বজন তো আছে, তারা তাদের সঙ্গে তো মেশে, ঠিক আছে। এবং যখন দুখানা বড় লোক মানে নিজে একে অপরের সঙ্গে কথোপকথন করবে, তাদের ইংরেজিতে কথোপকথন করবে, তখন পাশে যে ছোট লোকটা, সে যখন দেখবে, তার তখন মনে হবে যে হ্যাঁ, এরা যে গেলে খুব ভালো গল্প, মানে কথোপকথন করছে ইংলিশেতে, খুব ভালো লাগছে শুনতে, তাহলে আমিও শিখবো। এই যে নীতিটা, যে উঁচু স্তরের মানুষের শেখার সঙ্গে সঙ্গে নিচের স্তরের মানুষেরা শিখবে, এই যে এই শিক্ষাটাকে কি বলা হচ্ছে, চুইয়ে পড়া নীতি, ঠিক আছে। এই শিক্ষাটাকে কি বলা হচ্ছে, চুইয়ে পড়া নীতি। এবং এই মেকলের প্রতিবেদনটা কত খ্রিস্টাব্দে হয়েছিল, সেটা হচ্ছে তোমার কি 1835 খ্রিস্টাব্দে। এবং এই যে 1835 খ্রিস্টাব্দে যখন আস্তে আস্তে সব দিকে পাশ্চাত্য শিক্ষা ছড়িয়ে পড়ছে, ঠিক সেই সময় লর্ড উইলিয়াম বেন্টিং এর মাধ্যমে বিভিন্ন রকমের কলেজ স্থাপন হতে শুরু করলো, মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন হতে শুরু করলো। এবং তার মধ্যে একটা উল্লেখযোগ্য হচ্ছে তোমার কি 1835 খ্রিস্টাব্দে আমাদের কলকাতা মেডিকেল কলেজ। তাহলে কি করেছিল লর্ড কি নাম, হ্যাঁ বেন্টিং, ঠিক আছে। এবার এই লর্ড উইলিয়াম বেন্টিং মেডিকেল কলেজ স্থাপন করলো।
এবার হচ্ছে মেডিকেল কলেজ যখন আমাদের ভারতবর্ষে এলো তখন প্রচুর পরিমাণে পপুলারিটি গ্রহণ করেছিল। কারণটা কেন? কারণটা ধরো একটা যখন যখন আমাদের 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 গ্রামেতে কোনো উন্নত মানের কম্পিউটার, ল্যাপটপ বা উন্নত মানের কোনো কিছু এলো, যেটা শহরের দিকে অনেক এসে গেছিল কিন্তু গ্রামের দিকে আসেনি, তখন গ্রামের মানুষেরা কি করতে চায়? তখন গ্রামের মানুষেরা হু হু করে যাবে দেখতে। কি দেখতে হবে? সেই যে জিনিসটা এসছে, লোক জড় হয়ে যাবে। ঠিক আছে, ঠিক সেরকম ভাবেই আমাদের এই যে কলকাতা মেডিকেল কলেজটা সব থেকে বেশি পরিমাণ পপুলারিটি পেয়েছিল। কারণ বিদেশি শিক্ষাকে, ঠিক আছে, বিদেশি শিক্ষা এবং ভারতবর্ষে যখন এসছে তখন এই শিক্ষাটা কেউ জানে না, তখন শেখার জন্য আগ্রহ হয়ে উঠে পড়েছে এবং এই শিক্ষাতে প্রচুর পরিমাণে মানে সাফল্য অর্জন করেছিল। এবং এই শিক্ষাতে বা এই মেডিকেল কলেজে প্রথম ডাক্তারি সব পাস করেছিল হচ্ছে উমাচরণ শেঠ, ঠিক আছে, দ্বারকানাথ, ঠিক মনে পড়ছে না আমার কি ছিল বেশ, হ্যাঁ, দ্বারকানাথ গুপ্ত, রাজকৃষ্ণ দে, এই যে নামগুলো আছে এরা হচ্ছে প্রথম প্রথম কি হয়েছিল এই মেডিকেল কলেজ থেকে পাস আউট হয়েছিল। এবং এই মেডিকেল কলেজের মাধ্যমে সব ব্যবচ্ছেদ যে শব্দটা মানে এটা কি, মানে হচ্ছে কেউ মারা গেলে তার যে পোস্টমর্টমটা করা হয় ওটাকে বলা হচ্ছে সব ব্যবচ্ছেদ। এই সব ব্যবচ্ছেদও কি করেছিল? প্রথম করেছিল হচ্ছে মধুসূদন গুপ্ত। ঠিক আছে, এবার আমরা আস্তে আস্তে এগোই। এরপর 1835 খ্রিস্টাব্দে কি হলো? মেডিকেল প্রতিবেদন হলো, কলকাতা মেডিকেল কলেজ হলো। এরপর আর একটা কমিটি গঠন করা হয়েছিল, সেটা হচ্ছে 1842 খ্রিস্টাব্দে। 1842 খ্রিস্টাব্দে কমিটি গঠন করা হলো, সেটা হচ্ছে কাউন্সিল অফ এডুকেশন। কাউন্সিল অফ এডুকেশন, এই যে কাউন্সিল অফ এডুকেশন, এই কাউন্সিল অফ এডুকেশন একটা কমিটি গঠন করা হলো। এই কমিটির মাধ্যমে বলা হয়েছিল, বলেছিলেন লর্ড হার্ডিঞ্জ বলেছিল। কে বলেছিল? লর্ড হার্ডিঞ্জ। লর্ড হার্ডিঞ্জ বলেছিল যে ভারতের মধ্যে যদি ব্রিটিশ সরকারের কর্মরত হতে হয় তাহলে তাকে পুরোপুরি ইংরেজি শিক্ষা শিক্ষিত হতে হবে, না হলে সে তাকে চাকরি দেওয়া যাবে না বা তাকে চাকরি দিতে পারবো না, এটা বলেছিল। সেই জন্য একজনকে পাঠানো হলো যাতে কোনায় কোনায় ভারতবর্ষের পাশ্চাত্য শিক্ষা আরো বিস্তার লাভ করে। তার নাম হচ্ছে চার্লস উড। তার নাম হচ্ছে কি? চার্লস উড। চার্লস উড। এই চার্লস উড যখন আসে এবং এসে ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের দায়ভার যখন নিজের কাঁধে গ্রহণ করলো তখন তিনি কয়েকটা প্রতিবেদন পেশ করেছিলেন, সেটাকে আমরা কি বলবো? চার্লস উডের প্রতিবেদন। প্রতিবেদনে কয়েকটা তিনি কথা বলেছিলেন, ভালো ভালো কথা বলেছিলেন, যে মেন কথাগুলো সেটা তুলে ধরা হয়েছে। যেমন তিনি কি বলেছিলেন? বলেছিলেন যে ভারতবর্ষের, এটা হচ্ছে ভারতবর্ষের মেন তিনটে শহর বলতে কি, তখন কলকাতা ছিল, বোম্বাই ছিল, আর হচ্ছে মালদা। এই যে তিনটে শহর, এই তিনটে শহরেতে কি করা হবে? মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। ঠিক আছে, স্থাপন করা হবে। এবং এই যে শিক্ষা কি বিশ্ববিদ্যালয়গুলো স্থাপন করা হবে, এর জন্য যে সমস্ত শিক্ষকদের দরকার হবে তাদেরকে আলাদা করে প্রশিক্ষণ দেওয়ার জন্য কি করা হবে? আলাদা করে শিক্ষাক্ষেত্র তৈরি করা হবে। এবং এই চার্লস উডের আরেকটা যে প্রতিবেদন আরেকটা বক্তব্য ছিল কি, যে সমাজের মধ্যে নারীকে শিক্ষিত করে তুলতে হবে। কারণ হচ্ছে নারী হচ্ছে এমন একটা জিনিস যে সমাজকে এবং পরিবারকে দুটোকে ভালোভাবে পরিচালনা করতে পারে, একমাত্র নারীই পারে, আর কেউ পারে না। ঠিক আছে, সেই জন্য তার এই চার্লস উডের মেন বক্তব্যে বলেছিলেন যে সমাজের মধ্যে নারীকে শিক্ষিত করে তুলতে হবে। এবং প্রথম যে শিক্ষা একটা বাচ্চা ছেলে, সেই বাচ্চা ছেলেটাকে যে প্রথম তাকে শেখানো হবে, কি শেখানো হবে? অ আ ক শেখানো হবে, মাতৃভাষা শেখানো হবে। তারপর আমরা এবিসিডি ঢোকাই না কেন, এবিসিডি ঢোকাবো, এটা বলেছিল। প্রথমে মাতৃশিক্ষা, তারপর বিদেশি শিক্ষা বা আধুনিক শিক্ষা। এটা হচ্ছে চার্লস উডের প্রতিবেদন। এবং এই চার্লস উড
ভারতবর্ষে ঠিকঠাক ভাবে কার্যকর হচ্ছে কি নাকি সেই দেখাশোনার জন্য 1882 খ্রিস্টাব্দে একটা কমিটি তৈরি করলো। সেই কমিটির নাম হচ্ছে হান্টার কমিশন। হান্টার কমিশন, হান্টার কমিশন। হান্টার মানেটা কি? শিকারী। ঠিক আছে, হান্টার মানে শিকারী, জানি আমরা সবাই। এই হান্টার কমিশন স্থাপন করা হলো কি কেন? চার্লস উডের যে মানে উডের ডেসপ্যাচ বা উডের যে প্রতিবেদনটা, সেই প্রতিবেদন মানে চার্লস উডকে যে আমরা ওখান থেকে আনা হয়েছিল যে ভারতের ভাষা শিক্ষা বিভিন্ন জায়গায় বিস্তার করার জন্য, এই কাজটা ঠিকঠাক ভাবে হচ্ছে কি নাকি সেইটাকে দেখাশোনা করার জন্যই হান্টার কমিশন 1882 খ্রিস্টাব্দে লাগু করা হয়। এবং দেখা হচ্ছে কি নাকি সব জায়গায় ঠিকঠাক ভাবে পরিচালনা হচ্ছে কি নাকি। মানে ধরো আমি কাজ করছি, আরো 4জন কাজ করছে, আমার যে উপরে মালিক আছে সে মাঝে মাঝে এসে দেখে যাচ্ছে যে ঠিকঠাক কাজ হচ্ছে নাকি। সে হান্টার কমিশন, আমরা চুরি ডিসপ্যাচ। ঠিক আছে, এটাই আজ পর্যন্ত এখানে। এটা শুধু ডেমো ক্লাস বলে, আরো কোনো বাড়ানো হচ্ছে না। ঠিক আছে, এখানেও প্রচুর মানে প্রাচ্য ভাষা প্রচুর পরিমাণে প্রচুর বড়, সেকেন্ড চ্যাপ্টারটা অনেকটা বড়, বলতে গেলে অনেক সময় লেগে যাবে। শুধুমাত্র এটা ডেমো ক্লাস একটা। আর একটা কথা যেটা বলতে গেলাম, যে হিস্ট্রি লুজার্সের নতুন অফলাইন ব্যাচ শুরু হচ্ছে। সেটা হচ্ছে জানুয়ারির 5 তারিখ থেকে শুরু হচ্ছে। এবং যদি কেউ এই হিস্ট্রি লুজার্সের পড়তে চাও তাহলে এই 8317886890 এই যে নাম্বারটা আছে, এই নাম্বারেতে কন্ট্যাক্ট করতে পারো। এবং এখানে ইতিহাস, ভূগোল এবং বাংলা এই 3টে সাবজেক্ট 6 থেকে 10 পর্যন্ত এখানে পড়ানো হয়। এবং 8-এর যে NMMSE এই যে এক্সাম, স্কলারশিপ এক্সামটা যে আছে NMSC, এই স্কলারশিপটা পুরো যত্ন সহকারে এখানে পড়ানো হয়। এবং এই ক্লাসটা শুরু হবে ফেব্রুয়ারি থেকে, জানুয়ারি থেকে নয়, এটা শুরু হবে ফেব্রুয়ারি থেকে। এবং যদি কেউ পড়তে চাও এবং কারো যদি ভাই বোন থাকে যদি পড়তে চায়, তাহলে এই যে বোর্ডে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ।